এইখান থেকে আমি সমীরদারই দলে একেবারে নির্বাচিত বিধায়ক, সংখ্যালঘু বিধায়ক, ভরতপুরের বিধায়ক, তিনি আজকে কার্যত যা বলেছেন তাতে বিরোধীদের হাসি চওড়া হবে। তিনি বলছেন যে বাংলায় কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট হবে, তারা 30 থেকে 40টা আসন পেতে পারেন, 30 থেকে 40। ইতিমধ্যেই 2024-এ 94 আসন পেয়েছেন বিজেপি বলে তিনি যেটা বলছেন কার্যত বিরোধীদের স্বপ্ন। তার কারণ তৃণমূল কংগ্রেস যখন বলছে 250, 230, তার এদিকে কোনো নেতা নামছেন না, তখন হুমায়ুন কবির, আবার বলছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সংখ্যালঘু বিধায়ক, সংখ্যালঘু নেতা, তিনি হিসেবটা যা দিচ্ছেন, আমি 40 বাদ দিচ্ছি, যদি বাম কংগ্রেস জোট 30 এবং বিজেপির আমি 94ও ধরি, তাহলে দাঁড়াচ্ছে 124। 294 থেকে 124 বাদ দিলে ওই 170, আমি 160-70 বলছেন হুমায়ুন কবির নিজের মুখে, এবং বলছেন যে এ রাজ্যের মুসলমানরা এই সরকারের ওপর ক্ষুব্ধ। ঠিক কী যুক্তি দিচ্ছেন হুমায়ুন কবির? সমীরদা বলবেন তার যুক্তির সারবত্তা আছে কিনা। হুমায়ুন কবির কি বলেছেন? আমরা 195 থেকে 98 সিটের জায়গায় আছি। সেক্ষেত্রে শাসক দলের সিট অনেকটা কমে যাবে। হ্যাঁ, কমতে পারে, অসম্ভব কিছু না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে সংখ্যালঘু ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের অন্যতম সংখ্যালঘু মুখ ও মুর্শিদাবাদের দাপুটে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যে সংখ্যালঘু ভোট তৃণমূলের প্রাণভোমরা, তাতেই ভাঙন ধরতে পারে বলে কার্যত ভবিষ্যৎবাণী করলেন তিনি। আমাদের এখানে তো সরকারটা আছে টিএমসির, সেখানে তারা ঠিকমতো আন্দোলন করতে পারছে না, বিরোধিতা করতে পারছে। হ্যাঁ, যে বিরোধিতা করা উচিত বা যেভাবে তাদের নিজেদের সম্পদটাকে রক্ষা করার জন্য যে ধরনের আন্দোলন করা উচিত। জাফরাবাদে যে হরবন্ধু গোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হলো, কিছু বাড়িঘর লুট হলো, পুলিশের কিছু অগ্নিসংযোগ হলো, কিছু গাড়ি ভাঙচুর হলো, সেই ঘটনার পরে আজকে তো মুসলিমরা যে তাদের সম্পদটা রক্ষা করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটাই করতে পারছে না। তাদের মধ্যে একটা ভীতি, তাদের মধ্যে একটা আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে। হ্যাঁ, যে শাসক দলের বিরুদ্ধে আমরা কেন আন্দোলন করতে পারবো না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে একদা দাপট ছিল কংগ্রেসের। এই জেলাগুলিতে সিপিএম এর সংগঠনও শক্তিশালী ছিল, কিন্তু গত কয়েক বছরে সংখ্যালঘু ভোট পুরোপুরি চলে গেছে তৃণমূলের দিকে। কংগ্রেস, সিপিএম শক্তিহীন হয়ে পড়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের প্রতি সংখ্যালঘুদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করছেন হুমায়ুন কবির, আর তার ফলে লাভবান হতে পারে কংগ্রেস, সিপিএম, দাবি করছেন তৃণমূলেরই এই হেভিওয়েট সংখ্যালঘু বিধায়ক। যা এই মুহূর্তে হাওয়া, তাতে মুসলিম ভোটের যে 90% মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলের জোড়া ফুলে দেয়। কিন্তু যেভাবে এই ওয়াকফ নিয়ে, যে ধরনের ওয়াকফ ইস্যুতে বিভিন্ন গ্রামের মুসলিম যারা একটু কম শিক্ষিত বা অশিক্ষিত, তারা কিন্তু যেভাবে নিজেদেরকে এই ওয়াকফ নিয়ে নিজেরা মানে নিজেদের ভিতরে কনফিডেন্স নাই, নিজেদের ভিতরে আত্মবিশ্বাস হারিয়েছে, তাতে অনেক এই ধরনের পর্যালোচনা, আলোচনা বা তারা বিকল্প কি করা যায় এসব নিয়ে চিন্তা ভাবনা করছে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ মাত্র একটা সিট আছে, কংগ্রেস সিপিএম 0 আছে। সেই 0 জায়গা থেকে আমার ধারণা কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে, আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও 30-40 সিট তারা পেতে পারে। তবে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন এই বিস্ফোরক দাবি করছেন, তখন ভোট নিয়ে অন্য ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের গলায়। আমি জানি যে মানুষ মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দেন, মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূলকে বেছে নেন। সুতরাং বাকিগুলো স্পয়লার, ছোটোখাটো ইম্প্যাক্ট হবে। ওভারঅল একটা পুরো পশ্চিমবাংলা, সেই কুচবিহার থেকে তমলুক পর্যন্ত কোনো ইস্যু নেই যেটা মানুষকে এফেক্ট করে। সামনের বছর বিধানসভা ভোট, কি হবে ফলাফল, কার কথা সঠিক হবে, কার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে, উত্তর মিলবে তখনই। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
সমিতা, বিশ্বাস করুন যে হুমায়ুন কবির যদি তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক না হতেন, যদি সৌম্য বা কৌস্তব এই কথা বলতো, খবরই শিরোনাম বাদ দিন, খবরই হতো না। কিন্তু হুমায়ুন কবির তিনি 160 থেকে সম্ভাবনা, কিন্তু 70-এ নেমে আসতে পারে তৃণমূল বলছেন, এবং যুক্তি হিসেবে বলছেন এ রাজ্যের মুসলমানরা নাকি ক্ষুব্ধ, ওয়াকফ আন্দোলন তারা করতেই পারেননি, সম্পদ রক্ষার ক্ষেত্রে ওয়াকফ আন্দোলন করতে না পারেননি, বাধা পেয়েছেন, সেই জন্য তারা আত্মবিশ্বাস হারিয়েছেন এবং ক্ষুব্ধ। দল কি বলছে? দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে ওনার বক্তব্যের সঙ্গে দলের কোনো বক্তব্য নেই এই ব্যাপারে, এটা ওনার নিজস্ব মতামত। দ্বিতীয় যেটা কথা, যে ওনাকে আমি অনুরোধ করব, উনি যখন তৃণমূল কংগ্রেসের এমএলএ, পাবলিকলি কোনো বক্তব্য রাখার আগে সেটা দলের ভেতরে আলোচনা করুন, দলের ভেতরে রাখুন, তারপরে পাবলিকলি আসুন। নাকি শুধুমাত্র প্রচারের আলোয় ভেসে থাকার জন্যে যত বিতর্কিত মন্তব্য করব তত সমস্ত মিডিয়ার অ্যাট্রাকশন এবং প্রচারের আলো নেওয়ার জন্য এরকম তৃণমূল নেতারা করেন না কি? করেন আমি জানি না, রাজনীতিতে অনেক নেতাই করেন ভেসে থাকার জন্য, রাজনীতিতে বহু নেতাই করেন। কেন আপনার প্রথম অংশের সঙ্গে আমি একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখাবো এক্ষুনি 215 পার করার কথা বলছেন, বা কেউ 250 বলছেন, মানে সেখানে দল কি করে বলবে যে 160 থেকে 70 আমরা নেমে যেতে পারি, সেটা সম্ভব নয়। কিন্তু আমার বক্তব্য, তৃণমূলের নেতারা তাহলে প্রচারে ভেসে থাকার জন্য দলের খারাপ হবে এরকম বলেন? তৃণমূল কংগ্রেস বলে নয়, সব দলে, এটা সমস্ত দলের এবং ভারতবর্ষের সর্বোচ্চ রাজনৈতিক দলগুলো থেকে একেবারে রাজ্যের দলগুলো পর্যন্ত সবাই এক একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, এবং দলে কখনো কেউ গুরুত্ব পাচ্ছে না, বা অন্য কোনো কারণ, বা বার্গেনিং পলিটিক্স সবটা করতে গিয়ে তখন এই প্রচারের আলোচনার জন্য বিতর্কিত মন্তব্য করেন। সুমনবাবু, আমি 48 বছর অভিজ্ঞতা ডাইরেক্ট পলিটিক্সে। বিশ্বনাথ বাবুদের একটা সুবিধা আছে, আমার যেটা নেই, নিরপেক্ষতার নামাবলীটা তো আমার গায়ে নেই। আমি তো পার্টিকুলার, আপনি তো বিধায়ক হয়েছেন, বিশ্বনাথ দা তো বিধায়ক হননি, তো আপনি নিরপেক্ষ হবেন কি করে? শুনুন না, সুতরাং আমি এটা মানে দর্শকরা শুনছে, আমার জীবনে কোনোদিন আমি ছাত্র রাজনীতি করিনি, শিক্ষক রাজনীতি করিনি, আমি রাজনীতির যাইনি, আমি একজন অবজারভার, একটা প্রফেশনাল পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, এবং আমি অবজারভার হিসেবে আমি জানি না তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সবসময় আমাকে আক্রমণ করে কেন? আমার তিনজনের কাছেই আসতে হবে, কারণ হুমায়ুন কবির শুধু তৃণমূল নিয়ে বলেননি, তার উল্টো পিঠে 3টে দলই আছে। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখনো কুণাল ঘোষ সংখ্যা নিয়ে ঠিক কি কি বলেছেন একবার দ্রুত দেখিয়ে নেব। 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আজকের পরিস্থিতিতে যদি আপনি আমাকে অ্যানালিসিস করতে বলেন বা আগাম অনুমান করে আমি বলছি যে সেখানে আমরা 195 থেকে 98 সিটের জায়গায় আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছেন 215, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাওয়া 213টি আসনকেও টপকে যেতে চাইছেন তিনি। কিন্তু খোদ তৃণমূলেরই সংখ্যালঘু বিধায়ক, যিনি কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন, সেই হুমায়ুন কবির বলছেন তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে 200-র নিচে নেমে যেতে পারে। কিন্তু তার গলায় এই সুর কেন, যেখানে চলতি বছরের ফেব্রুয়ারিতে 200-র ওপরের সিটের টার্গেট বেঁধে দিয়েছেন খোদ দলনেত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক? 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। হুমায়ুন কবিরের এই ভোট বিশ্লেষণের কারণ কি? কেন সংখ্যালঘু ভোটের একাংশ তৃণমূলের কাছ থেকে চলে যেতে পারে বলে মনে করছেন তিনি? হুমায়ুন কবির এখন তৃণমূলেই ব্রাত্য, সেই কারণে ও কংগ্রেস আর সিপিএমকে অধিক নাম্বার দিতে চাইছে। আসলে আমি পরিষ্কার বলতে চাই, কংগ্রেস সিপিএম শূন্যই থাকবে, আর যে 50টা আসনের কথা বলেছে ওটা তৃণমূলের ভাগ্যে জুটবে, আর বাকি আসন ভারতীয় জনতা পার্টি পাবে, আর ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ পশ্চিমবাংলাতে হবে। হুমায়ুন কবির যে জেলার তৃণমূল বিধায়ক, সেই মুর্শিদাবাদে সংখ্যালঘুরাই সংখ্যাগরিষ্ঠ।
হুমায়ুন কবির কি তাহলে সংখ্যালঘুদের মন বুঝতে পেরে বিশেষ কোনো ইঙ্গিত করলেন, নাকি এর নেপথ্যে অন্য সমীকরণ আছে? কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরের সম্ভাবনা বলছেন আসন কমবে, আর যাদের বাড়বে খুব স্বাভাবিকভাবে তারা হচ্ছে বিরোধী, তাদের কাছে আসতে হবে দ্রুত। কেয়া না, বার্গেনিং পলিটিক্সটা আমি জানি না, সেটা তো সমীরদা বলতে পারবেন। বার্গেনিং পলিটিক্সটা দলের মধ্যে উনি কি বার্গেনিং করছেন হুমায়ুন কবির, কিন্তু হুমায়ুন কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলছেন ইম্পর্টেন্ট নয়, সৌগতবাবু বলছেন ইম্পর্টেন্ট নয়। এই হুমায়ুন কবির যিনি কিনা নিদান দিয়েছিলেন 70% ভরতপুরে যারা হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সংখ্যা লঘু, সে তাদের 30% ভাসিয়ে দেবেন, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই মতোই কিন্তু হয়েছিল। প্রজেক্ট মুর্শিদাবাদ যদি দেখেন, একেবারে সেই ঘটনাই হয়েছিল যে ওখানকার সংখ্যালঘুরা তারা ভেসে যাননি তাদের দেহগুলো, কিন্তু নৌকায় ভেসে তারা কিন্তু অন্য জেলায় চলে যেতে হয়েছিল। তাই হুমায়ুন কবিরকে আমি এত লঘু দেখতে রাজি না। হুমায়ুন কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজেপির কাছে নয়, তৃণমূলের কাছেও গুরুত্বপূর্ণ। তার কারণ রেজিনগরে হেরে যাওয়ার পরও হুমায়ুন কবিরকে রাজ্যের মন্ত্রী করা হয়েছিল। মন্ত্রী, হ্যাঁ, আমি বলছি যে তোমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে নাকি? প্রথমে আমি বলছি তোমাদের কোনো নেতাও এতটা দাবি করেননি যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ মিলে কিছুটা হলেও, মানে অল্প টল্প হলেও 30 থেকে 40টা সিট পাবে তোমরা। মানে সমীর দ্বারা একটা জিনিস সমীরদা খুব ভালো ফলো করেছে। সমীরদা বলছে যে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাজের সময় কাজই, কাজ পুরোলে পাজি, যখন ওই ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দিচ্ছিল তখন হুমায়ুন কবির খুব ইম্পর্টেন্ট ছিল, এখন আর ইম্পর্টেন্ট না, কারণ ভোট ভাগাভাগি হয়ে গেছে। অদিত চৌধুরীকে হারিয়ে দিচ্ছে। আমার সময় কথা, আমার সময় বলি, কিছুক্ষণ আগে একটা কথা বলছেন, বিশ্বনাথ দাকে হঠাৎ দাগিয়ে দেওয়া হলো। আচ্ছা, পশ্চিমবাংলায় উনি অনেক রেকর্ড বলতেন, অনেক তথ্য দিচ্ছেন। পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশ হচ্ছে মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। তাদের, আচ্ছা আপনি একটা তালিকা দিন তো, গত 11-12 বছরে যত মানুষ খুন হয়েছে, দাঙ্গায় খুন বলুন, মারামারিতে খুন বলুন, রাজধানীতে খুন বলুন, পিটিয়ে মারায় ঘটনা বলুন, তার মধ্যে কত সংখ্যক মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আর কত সংখ্যক কাদের হাতে অস্ত্র, কারা খুন হয়েছে, সেই পরিসংখ্যানটা, আপনি শ্বেতপত্র বলছেন, পরিসংখ্যানটা দিন। এর রাজ্যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, না ক্লোজ করো না, তার কারণ হচ্ছে কংগ্রেস কি হুমায়ুন কবিরকে নেবে? না, আমি ওসব প্রশ্নে আমি পরে আসছি। আপনি বলুন তো, এই যে কাজের কথা বলছি, এই রাজ্য থেকে সবথেকে বেশি মেধার পলায়ন হচ্ছে, তার বড় সংখ্যক হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই রাজ্য থেকে সবথেকে মাথাপিছু রোজগার কম কার? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ওরা ব্যবহার করছে তাদেরকে। আমি বাম এবং বিশ্বনাথ দুজনের কাছে যাব, কিন্তু দ্রুত তার আগে দেখাবো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট, আই রিপিট, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট কতটা বড় ফ্যাক্টর। দেখুন, পাহেলগাঁ আর কেন্দ্রীয় সরকারের ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, এটা নিয়ে পুরোপুরি যে অনুকূলে আছে আমাদের, সেটা আমি বলবো না। 26-এর হাই ভোল্টেজ বিধানসভা ভোটের আর মাস 10 বাকি। তার আগে বিস্ফোরক দাবি করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 2011 বিধানসভা নির্বাচন থেকে যে মুসলিম ভোট ব্যাংকের সিংহভাগ তৃণমূলকে ভোট দিয়ে আসছে, 2026 সালের বিধানসভা নির্বাচনে সেই ভোট ধরে রাখা নিয়ে সংশয় প্রকাশ করলেন খোদ তৃণমূলেরই সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। মুসলিম সম্প্রদায় আজকে গোটা বাংলায়, আপনি জনগণনা শুরু করতে বলুন, দেখবেন গোটা বাংলায় 35 ক্রস করে গেছে, 35% ক্রস করে গেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটা কম বিষয় না, এদের তো অনেক কিছুই নির্ণায়ক ক্ষমতা আছে। 14টা জেলায় 100টা সিটের নির্ণায়ক ভূমিকা নিতে পারে এই মুসলিম সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট ব্যাংক বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। 2011 সালের জনগণনা অনুযায়ী রাজ্যে 27% মুসলিম জনসংখ্যা রয়েছে। গত 10 বছরে যা অনেকটাই বেড়েছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলায় 50 থেকে 60% মুসলিম। এছাড়াও বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলায় 20 থেকে 35% মুসলিম জনসংখ্যা রয়েছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 74টিতে সংখ্যালঘু ভোটার 40% বা তার বেশি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2021-এ এই 74টি আসনের মধ্যে 69টিতেই জেতে তৃণমূল। বিজেপি পায় মাত্র 2টি আসন, আর ভাঙড়ে জেতে আইএসএফ। রাজ্যের মোট 57টি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট 25 থেকে 40%-এর মধ্যে। ওই 57টি আসনের মধ্যে 46টি পেয়েছে জোড়াফুল শিবির, আবার ওই রকম 11টি আসন দখল করেছে বিজেপিও। এখন প্রশ্ন হলো 2026 সালের ভোটে কি হবে। আগামী 26-এ বিধানসভায় তৃণমূল 250-এর উপরে আসন পেয়ে আসবে এবং সিপিএম, কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে।
বিজেপি 50-এর নিচে নেমে যাবে। 2021 সালের বিধানসভা ভোটে যে বাম কংগ্রেস বিধানসভায় শূন্য ছিল, 2024 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে 12টি আসনে এগিয়ে রয়েছে বাম ও কংগ্রেস। আর এই 12টি আসনই হল মুসলিম অধ্যুষিত উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। তৃণমূলের এক এমএলএ ভরতপুরের, কংগ্রেস থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে কংগ্রেস, আবার কংগ্রেস থেকে তৃণমূল, যখন যেরকম প্রয়োজন হয় সেরকম কথা বলে ভেসে থাকার চেষ্টা করেন। সব কথার কোনো মূল্য মর্যাদা আছে বলে আমি মনে করি না। কংগ্রেস সিপিএম শূন্যই থাকবে, আর যে 50টা আসনের কথা বলেছে ওটা তৃণমূলের ভাগ্যে জুটবে, আর বাকি আসন ভারতীয় জনতা পার্টি পাবে। আর ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ পশ্চিমবাংলাতে হবে। মুসলিম ভোটের সামান্য হেরফেরে অনেক সমীকরণ বদলে যেতে পারে, কিন্তু তা কি হবে, নাকি সংখ্যালঘু ভোটের ওপর তৃণমূলের আধিপত্য আগের মতোই বজায় থাকবে? উত্তর মিলবে আগামী বছর। শিবাশিস মৌলিক, প্রকাশ সিনহা ও সোমনাথ মিত্রর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হুমায়ুন কবির তো সংখ্যালঘু ভোট নিয়ে একটা দৃষ্টিভঙ্গি বলেছেন, আর একটা দৃষ্টিভঙ্গি খুব অল্প সময় আপনাদের দেখাবো, সেটা হচ্ছে সৌগত রায়ের দৃষ্টিভঙ্গি। সৌগত রায় বলছেন যে দুর্নীতি নিয়ে যত কথাই হোক না কেন, যেহেতু ডিরেক্ট বেনিফিশিয়ারি একটা বড় অংশের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, মানে দাঁড়িপাল্লায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বলে দুর্নীতি নিয়ে তারা যে অভিযোগ সেটা ভুলে যাবেন, সেটা ভোটে ইম্প্যাক্ট পাবে না। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন মানুষ, ডিরেক্ট বেনিফিশিয়ারি, ভোট লোকে তৃণমূলকেই দেবেন বলছেন সৌগত রায়। দেখুন, তলার মানুষরা তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। সেখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইম্প্যাক্ট হবে না। কৌস্তব, 30 থেকে 40টা আসন বলছেন হুমায়ুন কবির, ফুল টুল পাঠাবে নাকি, ফুল মিষ্টি? প্রথমে সৌগত বাবুর কথা বলি, ওনাকে আমি থ্যাংক ইউ যেটু বলি। নারদা একমাত্র তৃণমূলের নেতা যে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিল আপনার কোন কোম্পানি, যাই কথাটা সেটা না, কথাটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো। বিশ্বনাথ বাবু একটা কথা বলেছেন, কিন্তু আমি এরমভাবে সরলীকরণভাবে দেখতে চাই না। 34% মুসলমান ভোট কিন্তু তৃণমূলের নয়, সবচেয়ে বেশি ওখানে লুট করা হয়। আজকে মেটিয়াবুরুজে যারা গোলমাল পাকালেন, এছাড়া বহু মানুষ আছেন যারা অশান্তি চান না, তারা তৃণমূল কংগ্রেসকে চান না। এই 34% বলে 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 কিন্তু বিজেপির আলটিমেটলি সুবিধা হচ্ছে, আর তৃণমূলও মুসলমানদের ভয় পাওয়াচ্ছে বিজেপির জুজু দেখিয়ে। কালীগঞ্জের নির্বাচন কয়েকদিনের মধ্যে আছে, যেখানে 50% উপরে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। তাহলে উপনির্বাচন কালীগঞ্জের যদি ভোটটা ঠিক মতন হয়, আমি জানি না অন্য 5টা ভোটের মতন হবে কিনা, তাহলে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাবে যে হুমায়ুন কবিরের কথাটা কতটুকু যথার্থ হচ্ছে, অন্তত ইঙ্গিত পাওয়া যাবে। কিন্তু আমি আপনাকে বলছি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে যে লোকসভা নির্বাচনের ফলাফলটা এসছে, তার যদি আপনি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন, 11টা সিট আপনি দেখবেন যে যেখানে কিন্তু কংগ্রেস কিন্তু এগিয়ে আছে, মানে লোকসভা নির্বাচন 2024-এর নিরিখে। এবং আমি বলছি যে হুমায়ুন কবির যখন কোনো, আমার সাথে ব্যক্তিগত ভীষণ ভালো সম্পর্ক ওনার, আমার সাথে রাজনৈতিক চর্চাও হয় ওনার। আমি খুব পরিষ্কার করে আমি বলতে চাই যে হুমায়ুন কবির যখন কোনো কথা বলে তখন কিন্তু মাটির গন্ধ থাকে। যখন উনি 70% কথাও বলে, তার মানে মনে রাখবেন অদিত চৌধুরীর এগেনস্টে মুসলিমদেরকে কনসলিডেট করানোর জন্যই সচেতনভাবে বলেছিলেন। এবং আবার আপনাকে বলছি, এই কথাগুলো উনি যে বলছেন, পার্টির সেই নিন্দা শোনা যায়নি, যার ফলে পার্টির নির্দেশে বলেছেন কিনা আমরা কেউ জানি না। পার্টি বেনিফিশিয়ারি ছিল, পার্টি বেনিফিশিয়ারি ছিল। আবার একই সাথে আপনাকে বলছি যে এই মুহূর্তে হুমায়ুন কবিরের দুটো স্ট্র্যাটেজির জায়গা থেকে বলতে পারেন। একটা হলো গ্রাউন্ড রিয়ালিটি কনটেক্সটটাকে সামনে রাখতে পারেন, কিনা আমি বলতে পারবো না, যে একটা অনুমান কালীগঞ্জে পাওয়া যাবে। কিন্তু দ্বিতীয় আরেকটা হলো যে একটা প্রেশার ট্যাকটিক্স আছে। আমি আপনাকে বলছি, এক হলো যে এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে ওই আইপ্যাকের টিম চলে যাবে না, আপনাকে টিকিট দেওয়া হবে, ভরতপুরেই টিকিট দেওয়া হবে, আপনি টিকিট নিয়ে চিন্তা করবেন না, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে এমআইএম কিন্তু এবার মুর্শিদাবাদ, মালদাতে আসার সম্ভাবনা আছে। ফলে এমআইএম এর মুখ হিসাবে এমআইএম বিপুল টাকাও নিয়ে আসে, ফলে মুখ হিসাবেও কিন্তু মানে প্রজেক্টেড হতে পারে। হুমায়ুন কবির যে শব্দটা ব্যবহার করেছেন, চমৎকার, সম্ভাবনা। দেখুন, রাজনীতিই তো সম্ভাবনার শিল্প, পরিস্থিতির দিকে নজর থাকবে। কিন্তু এখান থেকে আমার তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসবো এবং আমার অন্য বক্তাদের কাছেও যাব, সেটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন, তাদের চিঠি। ইদানিংকালে এই এতটা কড়া ভাষায় কোনো চিঠি, যেখানে বলা হচ্ছে দ্যাট ইভেন আ ম্যান ইন ইউনিফর্ম ক্যানট প্রোটেক্ট হিজ ওন ফ্যামিলি ফ্রম স্ট্রিট লেভেল ক্রিমিনালস backed by political power। রাস্তার অপরাধী যাদের পেছনে রাজনৈতিক মদত আছে, তাদের থেকে উর্দিধারীরা
যারা ইউনিফর্ম পরেন তারা তার পরিবারকে অবধি রক্ষা করতে পারছেন না। খুব স্বাভাবিকভাবে এতক্ষণে আপনারা বুঝে গেছেন অনুব্রত মণ্ডল কাণ্ডে চিঠি, এবং দ্রুত একবার এই চিঠিটা জাতীয় মহিলা কমিশনের চিঠি, তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনা এবং একাধিক এক্সক্লুসিভ রিপোর্টে আসবো। প্রথম প্রতিবেদন। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে। বোলপুর থানার আইসিকে দেওয়া অনুব্রত মণ্ডলের হুমকির ঘটনায় বীরভূম থেকে জল গড়িয়েছে দিল্লি অবধি। জাতীয় মহিলা কমিশনের চিঠি পাঠানোর 72 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেয় রাজ্য পুলিশ। কিন্তু বীরভূমের পুলিশ সুপারের দেওয়া এই রিপোর্ট নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন। এবার রিভাইসড অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালো তারা। প্রভাবশালীদের ক্ষেত্রে আইন আলাদা হতে পারে না, পুলিশকে দেওয়া চিঠিতে স্পষ্ট লিখে পাঠালো জাতীয় মহিলা কমিশন। এই রাজ্যের যে সরকার তারা হচ্ছে কান কাটা, তাদের লজ্জা বলে কিছু নেই। বারবার আদালতের দ্বারা তারা নিন্দিত হচ্ছে, বিভিন্ন কমিশনের দ্বারা বারবার অপমানিত হচ্ছে, তারপরেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। কার্যত অস্বচ্ছতার অভিযোগ করে বীরভূমের পুলিশ সুপারকে দেওয়া জাতীয় মহিলা কমিশনের চিঠির প্রায় প্রত্যেক লাইনে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে বিস্ময়করভাবে বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করা হলেও অভিযুক্তের কোনো ডিজিটাল ডিভাইস এখনো বাজেয়াপ্ত করা হয়নি। আইন যদি এরকম নিষ্ক্রিয় থাকে তাহলে সমাজের কাছে ভয়ঙ্কর বার্তা যাবে। সমাজের কাছে এই বার্তাই যাবে যে উর্দিধারীও তার নিজের পরিবারকে রাজনৈতিক মদতপুষ্ট রাস্তার ক্রিমিনালদের থেকে বাঁচাতে পারেন না। আইনের শাসনের যে সাধারণ স্বাভাবিক ব্যবস্থা থাকে পশ্চিমবাংলায় সেগুলো নেই। আমরা বারবার এই কথাটা বলছিলাম, এখন সবাইকেই বলতে হচ্ছে, জাতীয় মহিলা কমিশনকেও বলতে হচ্ছে, আপনি বুঝে রাখুন পুলিশের আধিকারিকরা এবং পুলিশ মন্ত্রী উর্দির সম্মান রক্ষা করতে পারছেন না। আইসি তার কাছে গুরুত্বপূর্ণ নয়, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আইসিকে যে গালি দেবে এবং নোংরা কথা বলবে সেই অনুব্রত পুলিশ মন্ত্রীর কাছে বেশি পছন্দের। অবিলম্বে অনুব্রত মণ্ডলের কাছ থেকে ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করতে বলেছে জাতীয় মহিলা কমিশন। ইনভেস্টিগেশন পারপাসে দুটোকে তো মেলাতে হবে, দুটোকে না মেলাতে পারলে তো আপনার কেসটা ইনভেস্টিগেশন এগোতে পারবে না। একটা কেস তো রেকর্ড হয়েছে, সুতরাং কেসের ইনভেস্টিগেশনের জন্যই দুটো মোবাইলই সিজ করা দরকার ছিল এবং এই অ্যাকশন টেকেন রিপোর্টটা দু জায়গায় পাঠাতে হওয়া দরকার ছিল, রাজ্য যে মহিলা কমিশন এবং ন্যাশনাল ওমেন্স কমিশন। কেন নতুন করে রিপোর্ট চাওয়া হলো? জাতীয় মহিলা কমিশনের চিঠিতে তার কারণও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে জাতীয় মহিলা কমিশন বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেও এফআইআর এর কোনো কপি তাদের দেওয়া হয়নি। পাঠানো হয়নি অভিযুক্তের মেডিকেল রিপোর্টও। অভিযুক্তকে জেরার সময় কি ভিডিওগ্রাফি করা হয়েছিল? রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। এফআইআর এর কপি অনলাইনে আপলোড করা হয়নি। আমাদের সোনার মেয়েরা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করে বিজেপির এমপি ব্রিজভূষণ, কোথায় থাকে এই কেন্দ্রীয় মহিলা কমিশন? শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে ডিস্টার্ব করার জন্য এদেরকে পাঠানো হয়। অন্য যেখানে বিজেপি শাসিত রাজ্য একের পর এক ঘটনা ঘটে চলেছে, ফলে তাদেরকে এই রাজনৈতিক দলদাসের মতো ব্যবহার করা হচ্ছে, শাখা সংগঠনের মতো ব্যবহার করছে। বিজেপি যা শিখিয়ে দিচ্ছে বিজেপির রাজনীতি তারা করছে। 5 দিনের মধ্যে বীরভূমের পুলিশ সুপারকে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফে। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুলদাই চিঠিতে লেখা হচ্ছে দ্য ল ক্যানট বি ডিফারেন্ট ফর দ্য ইন্ডিভিজুয়াল। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে প্রশ্ন আমি তখনও তুলেছিলাম যে যিনি কমপ্লেনেন্ট আইসি লিটন দাস, তার দুটো মোবাইল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের মোবাইল বাজেয়াপ্ত হলো না। আমার ঠিক একই প্রশ্ন এই চিঠিতেও করা হয়েছে। ক্ষুব্ধ কমিশন বলছে আইন যদি এই রকম নিষ্ক্রিয় থাকে তাহলে সমাজের কাছে বার্তা যাবে যে উর্দিধারীরাও নিজেদের পরিবারকে রাজনৈতিক মদতপুষ্ট রাস্তার ক্রিমিনালদের থেকে বাঁচাতে পারেন না। হ্যাঁ, আমি এই কমিশন থেকে যে এই যে বক্তব্য রাখা হয়েছে সেটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যে দেখুন যে ঘটনাটা কত তারিখের, আপনি দেখুন 28 তারিখের, আর কেসটা কবে রেজিস্ট্রি করা হয়েছে আপনি দেখুন 30 তারিখে, দুদিন পর। একদম মানে হঠাৎ করে রাগের মাথায় কেস করে বলেছে এটা নয়। কিন্তু যে কেসটা করা হয়েছে 28 তারিখেই অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা যেত। আমি আইনের ধারাগুলো আপনাদেরকে দেখিয়ে বলেছিলাম, পরের প্রতিবেদনে দেখাবো। হ্যাঁ, তো সেটা করা হয়নি।
কিন্তু যেহেতু এটা ভাইরাল হয়েছিল, সেটা যার জন্য হোক আমি সেই আলোচনায় যাচ্ছি না, সেই জন্যে মুখে যে চুনকালি পড়ছিল আমাদের পুলিশের লোকদের এবং কিছু রাজনৈতিক নেতারও, সেইটাকে একটু পরিষ্কার করার জন্যে এই কেসটা করে নোটিশ পাঠানো হয়েছিল যাতে ধরতে না হয়। নোটিশ পাঠিয়েছে, যেমন প্রথম নোটিশে আসলেন না, তখন দ্বিতীয়বার নোটিশ পাঠাতে হলো। তারপরে দেখুন আপনাকে যে চিঠি লিখেছিল সেটাতে লিগ্যাল সেলের ওসি বলছেন যে মেডিকেল সার্টিফিকেট। একদম। তো তিনি মেডিকেল সার্টিফিকেট কাকে বলে যদি না জানেন, তো লিগ্যাল সেলের ওসি বসে আছেন আর চিঠি লেখেন, লজ্জা হওয়া উচিত না? তার আগে সরকারি এবং বেসরকারি বডি দুটোই বলে দিয়েছে যে উনি ওই চিকিৎসক দিতে পারেন কিনা সার্টিফিকেট, সেটাই সব থেকে বড় প্রশ্ন। তার কোনো এখতিয়ারই নেই। আপনারা ভুলে যাচ্ছেন, কে ম্যাডামরা বলছেন যে মমতা ব্যানার্জি বললেন যে ডবল ডবল চাকরি হবে, তো এটা ডবল চাকরি নয়। উনি সরকারিভাবে রামপুরহাট ওয়ানের ব্রাঞ্চ মেডিকেল অফিসার এবং তিনি শান্তিনিকেতনের একটা প্রাইভেট মেডিকেল কলেজের ইমার্জেন্সিরও রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার। ডবল চাকরি হলো না? ডবল চাকরি হলো না? তো তিনি সার্টিফিকেটের টাইম কটা দিয়েছে দেখুন, 9:20-তে। কত তারিখে? 31 তারিখে। অ্যাটেন্ডিং ফিজিশিয়ান বলছে চিঠিতে। অ্যাটেন্ডটা কোথায়? অনুব্রত বাড়িতে গিয়ে করেছিলেন না অনুব্রত মণ্ডল ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে? ওখানে তো সরকারি হাসপাতাল আছে, বোলপুর সাব ডিভিশনাল হসপিটাল আছে, সিয়ানের যে স্টেট জেনারেল হসপিটাল আছে। একদম। আমি আসবো তার আগে দ্রুত একবার, ইনফ্যাক্ট সমীর দাদের দলের ভেতর থেকে অনুব্রতর বক্তব্যের যা তীব্রতা, তার প্রচুর কিছু নিন্দা হয়েছে। এমনকি আজকে যার কুবাক্য নিয়ে বিরোধীরা সবসময় সরব, উদয়ন গুহ, তিনি বলছেন যে সবাইকে মাথায় রাখতে হবে আমাদের সবার চারপাশে লক্ষণ রেখা আছে, কারুর ডিঙিয়ে যাওয়া উচিত নয়। কি বলেছেন উদয়ন গুহ দেখুন। সৌম্য বলছে এই রে, আমি ভাই কাউকে গালাগালি করে কোনো কথা কোনো সময় বলি না। আমি কখনো অশ্লীল কথা বা কোনো খারাপ মন্তব্য মাইক ধরে বলি। আমাদের সবার চারপাশে লক্ষণ রেখা আছে, আমাদের কারোই উচিত না সেই লক্ষণ রেখাটাকে ডিঙিয়ে যাওয়া। এ তো সেন্সেবল কথা। এই রে বলছে কেন? আমি বলেছি আমার কথা হচ্ছে চালুনি বলে ছুঁচকে, বাকিটা বললাম হ্যাঁ, তারপরে বিপ 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 বিপ। যিনি নিজে বাবাকে চোর বলেন তিনি এখন কুকথার একটা লিমিটেশন শেখাবেন। আমি বুঝতে এক্স্যাক্টলি, যিনি কুকথার জন্য কুখ্যাত বিখ্যাত প্রখ্যাত, আমি জানি না কি বলবো, তিনি আবার অন্যকে সার্টিফিকেট দিচ্ছেন। আমি রাজাগোপাল বাবুর কাছে শেরশাহ কিন্তু চোরদের ধরে চোর ধরতে লাগাতেন, ডাকাতের ধরে ডাকাত ধরতে লাগাতেন। তো যিনি অপরাধ করেন তিনি ভালো বলতেন। দেখুন, অনুব্রতকে বাঁচাতে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ব্যস্ত লেগে আছে, কিন্তু যারা প্রকৃত আইনের ধারক বাহক তারা কিন্তু কেউ সেভাবে সচেষ্ট নয় যে এই লোকটাকে জেলে পাঠানো দরকার। একটা দায় সারা করছে, চিঠি পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর যদি ওমেন্স কমিশনের উচিত ছিল কোর্টে নিয়ে যাওয়া, কোর্টে নিয়ে ওর বিরুদ্ধে কোর্টে নিয়ে ওকে যাতে এক্ষুনি মানে অ্যারেস্ট করা সে ব্যবস্থা করা, ওরা না করে মানে একটা যতই শক্ত লাগবে যে চিঠি দিক না কেন, এই চিঠিকে আজকাল পড়ার লোক নেই। দেখো, এই কেস যে মামলাটা হচ্ছে ভিত্তিটা কি বল, এর ভিত্তিটা হচ্ছে মোবাইল ফোন। বেসিস অফ দ্য কেস হচ্ছে মোবাইল ফোনটা, তো সেটা সিজ করলো না। কারণটা হচ্ছে আমি একেবারে আমার মনে হয় মানে দৃঢ় ধারণা, যেটা ধারণা বিশ্বাস তো বলছি না, ধারণাই, যেটা কোনো সায়েন্টিফিক এজেন্সিকে দেওয়া আছে, পুরো এভিডেন্সটাকেই ট্যাম্পার করে দেওয়া হবে। সিজ করেনি, পুকুরে ছেলে পুরুষকে দিতে পারতো তো। দেখুন, আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না, এই ধরনের চিঠি সচরাচর দেখা যায় না, যেখানে জাতীয় মহিলা কমিশন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ 4টে ধারা দিয়েছে, তারা চিঠিতে বিস্তারিত তার সঙ্গে আরও 3টে ধারা যোগ করার সুপারিশ করছেন। কিন্তু কথা হলো, ধারা তো হলো 4টে, হলো 4টের সঙ্গে 3টে যোগ করে 7টা হলো, কিন্তু ঘটনার ধারাবাহিকতা, ঔদ্ধত্যের ধারাবাহিকতা কি কোনোদিন কমবে? এই প্রশ্ন রইল আমাদের। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। এক ফোনে একাধিক হুমকি, পুলিশ অফিসারকে কদর্য ভাষায় আক্রমণ,
এর প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আর তার ভিত্তিতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মোট 4টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কিন্তু পুলিশের দেওয়া এই 4টি ধারা যথেষ্ট বলে মনে করছে না জাতীয় মহিলা কমিশন। এবার অনুব্রতর বিরুদ্ধে আরো 3টি ধারা যোগ করতে বলা হলো কমিশনের তরফে। এই মর্মে বীরভূমের পুলিশ সুপারকে চিঠি দিল তারা। ঘাট ধরে কলার ধরে বার করে নিয়ে আসবো, ও ডেপুটেশন দেবো, ওকে বাড়ির বাইরে বার করে নেওয়ার দায়িত্ব আমার, তারপর বুঝবি এটা তো ব্রিচ অফ পিসকে হ্যাম্পার করা, ল অ্যান্ড অর্ডারকে ভাঙার চেষ্টা। আর সেকশন 74 অ্যাসল্ট, ক্রিয়েটিং অ্যাসল্ট, ইউজ অফ ক্রিমিনাল ফোর্স, আউটরেটিং মডেস্টি, প্রত্যেকটাই তো হয়েছে। এগুলো পুলিশের অনেক আগেই দেওয়া উচিত ছিল এবং ন্যাশনাল NCW খুব যথার্থই বলেছে যেই সেকশনস দিয়েছে তার সঙ্গে এগুলো যুক্ত করাটা খুবই প্রয়োজন। রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পাশাপাশি এই চিঠিতে জাতীয় মহিলা কমিশন বলেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলার শালীনতা লঙ্ঘন করার উদ্দেশ্যে শব্দ প্রয়োগের জন্য ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ ধারা, শান্তি নষ্ট করতে প্ররোচনা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করার জন্য ৩৫২ ধারা এবং মহিলার শালীনতা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক বল প্রয়োগের জন্য ৭৪ ধারায় মামলা রুজু করা হোক। মহিলা কমিশন সমস্ত জিনিস বিচার করে যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ যদি রাজ্য সরকার কার্যকর না করে আগামী দিন আদালতে যাবে এবং আদালতের নির্দেশে রাজ্য সরকারকে ইতিপূর্বে যেমন অনেক কিছু কার্যকর করতে রাজ্য সরকার বাধ্য হয়েছে তেমনি এই ব্যাপারেও মহিলা কমিশনের নির্দেশ মানতে রাজ্য সরকার বাধ্য হবে। আইনের শাসনের যে সাধারণ স্বাভাবিক ব্যবস্থা থাকে পশ্চিমবাংলায় সেগুলো নেই। পুলিশ মন্ত্রীর হাত আইসির মাথায় নয়, পুলিশের মাথায় নয়, পুলিশ দপ্তরের মাথায় নয়, লুম্পেন যারা তাদের মাথায়। এখনো অবধি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 224 ধারায় সরকারি আধিকারিককে হুমকি, 351 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, বিএনএস এর 132 ধারায় সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ এবং 75 নম্বর থানায় কোনো মহিলাকে অশ্লীল ভাষায় আক্রমণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন তারা হচ্ছে বিজেপির শাখা সংগঠন, গণসংগঠন। কোথায় থাকে উন্নয়নের সময়, কোথায় থাকে হাতরাসের সময়, কোথায় থাকে বিলকিস গুজরাটের সময়, কোথায় থাকে মণিপুরের সময়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এর আগে যে কটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ তার মধ্যে একাধিক ফাঁকফোকর আছে বলে মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তারা। এবারও বলছি ছেড়ে দেওয়া হবে। কেন বলছি, আপনারা দেখাচ্ছেন 4টে ধারায় মামলা করা হয়েছে, 75, 132, 224 এবং 351। মারাত্মক কথা বলছেন নজরুল, অর্থাৎ জেনে বুঝে এমন ধারা দেওয়া হয়েছে যেটা থেকে বেরোনো অনুব্রত মণ্ডলের সহজ হবে। হাইকোর্টে যাই, এফআইআর পাস হয়ে যাবে। তৃণমূলের দাপুটে নেতা বলেই কি শুরু থেকে অনুব্রত মণ্ডলকে তোয়াজ করে চলছে পুলিশ? জাতীয় মহিলা কমিশনের চিঠির পর এই প্রশ্ন আরো জোরালো হলো। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।